1971 সালে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন বিশ্বের কোনো দেশই ভাবতে পারেনি বাংলাদেশ বিশ্বের বুকে তার অর্থনৈতিক শক্তি প্রদর্শন করবে একসময়। অর্থনৈতিক শক্তির মাধ্যমে সে তার ডালপালা ছড়িয়ে দেবে সারা বিশ্বের বুকে। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, এই তলাবিহীন ঝুড়িটি বেশি দিন টিকতে পারবে না। ব্যর্থ রাষ্ট্র হিসেবে আবারও সে ব্যর্থতার পরিচয় দিয়ে বিলীন হয়ে যাবে। হেনরি কিসিঞ্জারের এই বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সেই রাষ্ট্রটি এখন তার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে এবং সেটি তার অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে। বাংলাদেশ বর্তমানে যে সকল মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করছে এগুলোর অধিকাংশই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে শুরু করবে, আর তখন বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুততার সহিত আরও এগিয়ে যাবে। বন্ধুরা, এই ব্যাপারটিকেই আকর্ষণ করছে তার বৃহৎ প্রতিবেশী থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে। ফলে তারা বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। ভারত এবং চায়না এর ব্যতিক্রম নয়। আর তারই প্রেক্ষাপটে বাংলাদেশে প্রভাব বিস্তারের জন্য ভারত এবং চায়না মোটামুটি বড় রকমের এক রেসে অবতীর্ণ হয়েছে। বন্ধুরা, এই রেসটিকে বাংলাদেশ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে সেটি তার উন্নয়নের পথে আরও বড় রকমের সুবিধা করে দেবে। বন্ধুরা, আজ আমরা একটু জানার চেষ্টা করব ভারত এবং চায়না বাংলাদেশে কিভাবে তার প্রভাব ধরে রাখার চেষ্টা করছে, আর এটি বাংলাদেশ কিভাবে তার উন্নয়নে ব্যবহার করতে পারে। আর সামগ্রিক প্রেক্ষাপটে ভারত না চায়না, কে এগিয়ে রয়েছে বাংলাদেশের সর্বশেষ প্রভাব বিস্তারের ক্ষেত্রে এবং বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক উন্নয়ন সহযোগী হিসেবে। বন্ধুরা, এই ব্যাপারটি যদি আপনারা পুরোপুরি জানতে চান এবং অর্থনৈতিক এবং সামরিক জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, বাংলাদেশের এই সাফল্য কথা আশা করি আপনাদের জানতে ইচ্ছে করছে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনও মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, তাহলে চলুন ব্যাপারটি শুরু করা যাক। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও চীন দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তার করার খেলায় মত্ত হয়েছে। এই দুটি দেশই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিজেদের বলয়ে আনার মাধ্যমে ভূরাজনীতিতে নিজেদের করায়ত্ত বজায় রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা, সহযোগিতা ও কৌশলগত নানা চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে ভারত প্রতিনিয়ত আধিপত্য বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আধিপত্য বজায় রাখতে ভারত তার ভৌগোলিক অবস্থানকে যথাযথভাবে ব্যবহার করে থাকে। অন্যদিকে এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও সামরিক শক্তি চীন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রধান খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। চীন যদিও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশ নয়, কিন্তু দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চীনের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ এশিয়ায় চীন ভারতের আধিপত্যের লাগাম টানতে চায়। এজন্য চীন কয়েক বছর ধরেই আদা জল খেয়ে লেগেছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশগুলোতে চীনের অর্থনৈতিক সহায়তা ও বিনিয়োগের মাধ্যমে দেশগুলোর উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হচ্ছে। অর্থনৈতিক শক্তিকে ব্যবহার করে ভারত বাদে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের সঙ্গেই উষ্ণ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে চীন। একই সঙ্গে কোভিড সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার 5টি দেশ বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে একটি জরুরি ভিত্তিক ভ্যাকসিন প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করেছিল চীন এবং এটিতে সে সফল। ভারতের করোনা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে কোনো দেশকেই ভারত ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না। ফলে ভ্যাকসিন কূটনীতির এই প্রতিযোগিতায় ভারত এখন অনেকটাই পিছিয়ে পড়েছে। চীন এই সুযোগটি কাজে লাগাচ্ছে যথাযথভাবে। সুতরাং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন ও ভারতের উপাখ্যান এখন বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। চীন এবং ভারত উভয় দেশই এখন দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠায় ব্যস্ত। আধিপত্য বিস্তারের কোনো সুযোগই এখন দেশ দুটি হাত ছাড়া করতে রাজি নয়। উভয় দেশ যে কোনো উপায়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে চায় এবং উভয় দেশই একে অপরকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে ক্রমশ জটিল করে তোলার জন্য এই ব্যাপারটি বড় রকমের ভূমিকা পালন করছে। চীন ভারত দ্বন্দ্বের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, যা সংক্ষেপে কোয়াড নামে পরিচিত। সম্প্রতি এই জোট নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত সমন্বিত কোয়াডের প্রধান উদ্দেশ্য হল
ইন্দো প্যাসিফিক অঞ্চলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকর করে তুলতে এ অঞ্চলের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা, অবাধ বাণিজ্য ও নৌ চলাচল সহ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নানামুখী সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা হলেও চীন এটাকে নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবেই বিবেচনা করে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কোয়াড নিয়ে চীনের উদ্বেগের কারণ সম্প্রতি সময়ে কোয়াডকে কোয়াড প্লাসে বিস্তৃত করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় চীনের আশঙ্কা হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে বাংলাদেশকে কোয়াডে যোগ দেওয়ার জন্য চাপ দিতে পারে। বাংলাদেশ সেই চাপের মুখে কোয়াডে যোগ দিলে সেটা চীনের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হতে পারে। এরই মধ্যে চীনা রাষ্ট্রদূতের পক্ষ থেকে ব্যাপারে উদ্বেগ দেখা গেছে। ফলে এমতো অবস্থায় বাংলাদেশ কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণেই দক্ষিণ এশিয়া কোয়াডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোয়াডের সাফল্য অনেকটাই নির্ভর করবে এটি দক্ষিণ এশিয়ায় কতটা প্রভাব বিস্তার করতে পারবে তার উপর। তাই কোয়াডের প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব হ্রাস করা। অন্যদিকে চীনও দক্ষিণ এশিয়ায় কোয়াডের প্রভাব বিস্তারে বাধা দিতে সব পদক্ষেপ গ্রহণ করছে। ফলে আধিপত্য বিস্তারের এই লড়াইয়ের মাধ্যমে ভবিষ্যৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক মেরুকরণের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একদিকে চীন ভারত রেষারেষি, অন্যদিকে চীনের বিশ্ব নেতৃত্বে স্বপ্ন রুখতে পশ্চিমা নেতৃত্বে গঠিত কোয়াড, এই সব কিছু মিলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন জটিল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান কী হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ। বাংলাদেশের অবিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রনীতি বিষয়ক দৃষ্টিভঙ্গি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এখনও পর্যন্ত এদেশের বিদেশ নীতির মূল ভিত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর রাজনৈতিক বিশ্ব যখন পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক দুই ব্লকে ভাগ হয়ে যায়, তখন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশ নিরপেক্ষতার নীতির ভিত্তিতেই 1973 সালে যোগদান করে জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইনড মুভমেন্টে। জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ নিরপেক্ষতার নীতি বজায় রাখতে সক্ষম হয়েছে। সব দেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখতে বাংলাদেশ সবসময় একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চায়। এই নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে গিয়ে বাংলাদেশ যেমন কোনো একক রাষ্ট্রকেও সমর্থন দেয় না, ঠিক তেমনি কোনো সামরিক বা রাজনৈতিক জোটে সমর্থন বা যোগদান করে না। দক্ষিণ এশিয়াতেই বাংলাদেশ পাক ভারত সংকট, চীন ভারত সংকটে কোনো নির্দিষ্ট দেশকে সমর্থন দেয় না, বরং বাংলাদেশ বরাবরই উভয় পক্ষের প্রতি সংকট সমাধানের আহ্বান জানায়। কারণ একটি উন্নয়নশীল দেশ হিসেবে ভূরাজনৈতিক আধিপত্যের রাজনীতির চেয়ে আমাদের দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নকেই অগ্রাধিকার দিতে হয়। আর সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করাটাই সেই রাষ্ট্রের ধর্ম। এ কারণে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি করেনি। বাংলাদেশ স্বাধীনতার 50 বছর অতিক্রম করেছে। একটি দেশের জন্য এটি খুব বেশি সময় না হলেও এই ক্ষুদ্র সময়ে বাংলাদেশ পুরো বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পাওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে দৃশ্যমান। এই পটভূমিতে আমাদের বাংলাদেশের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক গুরুত্বের পুনর্মূল্যায়ন জরুরি হয়ে পড়েছে। আগে বাংলাদেশ ছিল বিশ্ব অর্থনীতিতে নিছক গ্রহীতা, দেয়ার মতো তার কিছুই ছিল না। বাংলাদেশ ছিল প্রান্তিক পুঁজিবাদের সর্বশেষ প্রান্তে অবস্থিত একটি দরিদ্রতম দেশ। বাংলাদেশে নতুন করে প্রাপ্ত তেল, গ্যাস, কয়লার সম্ভাবনার ভাণ্ডার, বিশাল শ্রমজীবী মানব সম্পদ, যাকে সাম্প্রতিক অর্থনীতিবিদরা জনমিতি বোনাস বা ডেমোগ্রাফিক বোনাস নামে অভিহিত করেছেন। রেমিট্যান্স ও পোশাক শিল্পের বৈদেশিক মুদ্রা অর্জনে বিপুল সাফল্য, এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত চীনের বাংলাদেশকে নিয়ে আগ্রহ। সময়ের পরিক্রমায় আজ বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বড় শক্তিগুলো রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত। দেশের ভূরাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াই বাংলাদেশের প্রতি তাদের আকর্ষণের অন্যতম প্রধান কারণ। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে প্রভাব বিস্তারকারী প্রতিটি রাষ্ট্রই এখন বাংলাদেশকে পাশে পেতে চায়। বাংলাদেশ এখনও পর্যন্ত যথেষ্ট দক্ষতার সঙ্গেই তার ভূরাজনৈতিক চ্যালেঞ্জগুলো সামাল দিতে সক্ষম হয়েছে। যেসব দেশই দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে চায়, প্রায় সবগুলো দেশের সঙ্গেই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতি রয়েছে। এমনকি কোয়াডে যোগ না দিয়েও কোয়াডের অন্যতম শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে সক্ষম হয়েছে। কোয়াডের আরও একটি সদস্য রাষ্ট্র জাপান। শুরু থেকেই জাপানের সঙ্গে একটি চমৎকার সম্পর্ক রয়েছে বাংলাদেশের। অর্থনৈতিক সহায়তার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে যথেষ্ট অবদান রেখে চলছে জাপান। আর ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য
প্রয়োজন দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারকারী সব দেশের সঙ্গে একটি উষ্ণ সম্পর্ক বজায় রাখা। এর পাশাপাশি কোনো নির্দিষ্ট দেশ বা জোটের পক্ষে বিপক্ষে না গিয়ে একটি নিরপেক্ষ অবস্থানে অটুট থাকা। আর বাংলাদেশ যদি পররাষ্ট্রনীতিতে এই ধারা ধরে রাখতে পারে তাহলে অর্থনীতির পাশাপাশি সার্বিকভাবে সামরিক দিক দিয়েও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে যাবে। আর এভাবেই আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং চীন থেকে শুরু করে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে বাংলাদেশের গুরুত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি এবং সামগ্রিক বিশ্লেষণে আর একটা বিষয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্রভাব বিস্তারের খেলায় ভারত পিছনে পড়ে গিয়েছে চীনের। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বৈশ্বিক রাজনীতি এবং এশিয়ার রাজনীতিতেও ভারত সম্পূর্ণ পেছনে চলে গিয়েছে। শুধুমাত্র আমেরিকার ঝুড়িতে সবগুলো ডিম রেখে ভারত এই ফাঁদে আটকা পড়েছে। আর এই কারণে তার পরীক্ষিত বন্ধু রাশিয়া, তুরস্ক, ইরান প্রভৃতি দেশগুলো টোটালি হাতছাড়া হয়ে গিয়েছে। বন্ধুরা, ইরানের চাবাহার বন্দর থেকে তো ভারতকে আউট করে দিয়েছে ইরান। এই প্রেক্ষাপটে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব, বিশ্ব রাজনীতি থেকে শুরু করে এশিয়া থেকে কিভাবে ভারত ছিটকে গিয়েছে। সেই ভিডিওটির আপডেট পেতে চাইলে এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।